পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন সুধী সমাবেশে। আজ সাজ রব, উচ্ছ্বসিত মানুষ। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। এক মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাড়িঘরে জ্বলে না চুলা, সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি, রেমালে এলএনজি টার্মিনালে ক্ষতির খেসারত দিচ্ছেন গ্রাহক। এবং যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি এগিয়ে 410 আসনে বিধ্বস্ত কনজারভেটিভ পার্টি, চতুর্থবারের মতো বিজয়ী টিউলিপ সিদ্দিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 5 সপ্তাহে মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল, আর এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ 2-1। বিশেষজ্ঞরা মনে করেন সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি, আর গ্রাহকদেরও পড়তে হতো না অসহনীয় ভোগান্তিতে। সালউদ্দিন লিয়ার ছবিতে দেখব ফারুক ভাই রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। যেখানে 600 টাকার গ্যাস ঢুকবে ওখানে হয়তো 300 টাকাও ঢুকে না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেসার নাই। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা, বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। শুরুতে 3 সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে 5 সপ্তাহেরও বেশি সময়। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ 2-1-এর বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই এরকম আঘাত করছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। এটা দেখা উচিত কারো গাফলেটের জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। চাহিদার উল্লঙ্ঘনের বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের। অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে বিকেলে মাওয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে তাই চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আলোর দ্যুতি ছড়ানো পদ্মা সেতু ঘিরে যে প্রধানমন্ত্রীর এই মাওয়াতে আগমন, সেই যে 6 ঘন্টারও কম সময় পরে যে আয়োজন, এর আগেই কিন্তু বর্ণিল হয়ে উঠেছে মাওয়া। এবং এখানে কিন্তু রং বেরঙের নানা রকম যে আয়োজনে সাজানো হয়েছে পুরো এলাকা, এবং পদ্মা তীরের উচ্ছ্বসিত মানুষের কিন্তু অপেক্ষা যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং যেই প্রকল্পটি নিয়ে দেশ বিদেশে আলোচিত
সেই প্রকল্পের শেষ প্রান্তে যে সফলতা এসছে, যে সর্বশেষ বরাদ্দকৃত অর্থের ১,৫০০ কোটি টাকারও বেশি কিন্তু সাশ্রয় হয়েছে এবং এই সফল প্রকল্পকে পরিসমাপ্তি টানতেই কিন্তু প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান সুধী সমাবেশ সেটি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের মতোই জাঁকজমক হয়ে উঠেছে এবং এখানে যে সুধী সমাবেশে যারা অতিথি হয়ে আসছেন তাদেরকে বরণেও কিন্তু নানা গ্রহণ করা হয়েছে এবং এই অঞ্চলের অন্তত ৫০,০০০ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন পদ্মার তীরে, সেইভাবেই কিন্তু প্রস্তুতি চলছে এবং এখানকার যে পরিবেশটি সেটি কিন্তু একটা বিশেষ পরিবেশ এখন বিরাজ করছে এবং পদ্মা সেতু ঘিরে যে মানুষের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এবং এই পদ্মা ঘিরে যে মানুষের নানা রকম চ্যালেঞ্জ ছিল সেগুলো কিন্তু এখন জয় করতে পেরেছে। এই স্বপ্ন যাত্রার যে ২ বছর পার হওয়ার পরে যে প্রকল্প শেষ হচ্ছে সেই সুফল ঘিরে কিন্তু প্রধানমন্ত্রীর যে আয়োজনটি, সেই আয়োজন ঘিরে এখানে একটা বিশেষ মাত্রা যুক্ত হয়েছে। এই ছিল আমার কাছে এই পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতির সবশেষ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশের প্রস্তুতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেতু এলাকায়। ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে সিলেটের সুবহানীঘাট এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং কুড়িগ্রামের উলিপুলের বালাচরে আছেন বাদশাহ সৈকত। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং রোদের দেখা মিলেছে, যদিও আসলে এই অবস্থার পরিবর্তনের মধ্যে পানির কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা একটু যদি দেখাই, এখনো অনেক রাস্তাঘাট ডুবে আছে যেগুলো আসলে সদর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের এই চলাচলে ভোগান্তি দিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সুবহানীঘাট এলাকায়। এই এলাকাটি গেল 2 দিন ধরে প্রায় অপরিবর্তিত অংশ রয়েছে, যেসব অংশে পানি রয়েছে প্রায় অপরিবর্তিত। মানুষের যে ভোগান্তি চলাচলে, যানবাহন যেগুলো চলছে সেগুলো এই রাস্তা পানি মানিয়ে চলতে হচ্ছে। মানুষজনের চলাচল নিত্য প্রয়োজন স্বার্থে মানুষজন বেরোচ্ছেন ঘর থেকে, তারাও প্রায় হাঁটু জল মারিয়ে চলাচল করছেন। এরকম আসলে সিলেটের বেশিরভাগ এলাকা যেগুলো আসলে পানিবন্দী মানুষ যেখানে রয়েছেন সেখানে রাস্তাঘাট ডুবে আছে, বসত ঘর ডুবে আছে, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, সব মিলিয়ে প্রায় গেল 3 দফা বন্যায় প্রায় মাসখানেকের মতো এই অবস্থার মধ্যে দিয়ে সিলেটের মানুষ চলছেন। পাশাপাশি যদি নদীর কথা বলি, নদীগুলোতে ঢল ক্রমাগত হারে নামছে। সিলেটের যে প্রধান নদীগুলো, বিশেষ করে সুরমা নদীতে আমরা সকালেও দেখেছি তাদের বিশেষ করে ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু সুরমায় ধারণ করছে এবং সুরমা থেকে মেঘনা হয়ে এই পানিটা নামছে। যদিও আসলে এখনও পর্যন্ত বিপদসীমার উপরে বইছে 6টি পয়েন্টের পানি। কুশিয়ারা নদীতে পানি এখনও বিপদসীমার উপরে বইতে থাকায় ফেঞ্চুগঞ্জের অবস্থা আমরা গতকালও দেখেছি। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি এবং বাঁধ ভেঙে এলাকাগুলো ডুবে যাচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত বন্ধ থাকার পরেও পানি না নামার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যে এই পানি কবে নাগাদ নামবে সেটি তারা ঠিক বলতে পারছেন না। এবং উল্লেখ করতে হয় যে বিশেষ করে হাওরগুলো ভরে থাকায় মানুষজনের মধ্যে কিছুটা সংকট তৈরি হয়েছে, কিছুটা আতঙ্ক রয়েছে মানুষজনের মধ্যে যে কবে নাগাদ আসলে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী বাদশাহ সৈকত রয়েছেন, সেখানকার পরিস্থিতি জেনে নিতে আমরা সৈকতের কাছে চলে যাব। সৈকত, কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে, কেননা জেলার উপর দিয়ে প্রধান যে 4টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, তার মধ্যে ব্রহ্মপুত্রের নদীটির সবচেয়ে বড় নদী, কেননা অন্য ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ অন্যান্য যে নদ নদীর পানি, সেই পানি কিন্তু ব্রহ্মপুত্রে এসে মিলিত হয়, যার কারণে এই ব্রহ্মপুত্রের পানি কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পানি কিন্তু ভারতের নদীর উজান থেকে কিন্তু আসা এই পানির কারণে এখন পর্যন্ত আমরা যেটি তথ্য নিয়েছি যে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে যে চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো তো প্লাবিত হয়ে পড়েছে এবং নিচু এলাকা যেগুলো নদ নদীর অববাহিকার প্রায় রৌমারী, রাজীবপুর, চিলমারী এবং উলিপুর উপজেলার যে নদীর অববাহিকার যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি উলিপুর উপজেলার বালাচর এলাকা। এখানে আমার পিছনে যে দৃশ্য আমি দেখাচ্ছি সেটি হলো একটি সড়ক রয়েছে। এটি কিন্তু ব্রহ্মপুত্রের পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সেই পানি এখন লোকালয়ে মানে উঁচু এলাকায় প্রবেশ করছে। এখানে একটি সড়ক রয়েছে, এখানে
একটি মাদ্রাসা রয়েছে, এখানে অনেক ঘরবাড়ি রয়েছে। সেই মানুষের যাতায়াতের যে সড়ক, সেই সড়কটি দিয়েই কিন্তু হু হু করে যে ব্রহ্মপুত্রের পানি সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। আমরা দেখেছি যে অন্য এলাকা যেগুলো রয়েছে ব্রহ্মপুত্রের অববাহিকার উঁচু এলাকা, সেগুলো ব্রিজ এবং বিভিন্ন সড়কের উপর দিয়ে কিন্তু এই পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে করে কিন্তু কুড়িগ্রামের যে বন্যা কবলিতরা দুর্ভোগে রয়েছেন এবং যাতায়াত ব্যবস্থা মানুষের ভেঙে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুড়িগ্রাম এবং সিলেট এলাকায়। ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারও জটিলতা সৃষ্টি হয়। তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রপ্তানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। আর অর্থ বছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনো শেষ করতে পারেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো। স্বাক্ষর টিপুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল। জুন মাসে বড় ধরনের ধস নামে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার। 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লেবার পার্টির। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবি হয়েছে। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডন থেকে দেখব শোয়েব কবিরের রিপোর্ট। শুক্রবার সকাল থেকে ব্রিটেনের নির্বাচনে একের পর এক আসনের ফলাফল প্রকাশ হতে থাকে। ফল আসার পরপরই লেবার সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। নিজ আসন থেকে জয়ী হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার নেতা কেয়ার স্টারমার। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবি হয়েছে। তবে নিজ আসন ধরে রেখেছেন ঋষি সুনাক। স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। মেয়ের সাফল্যে খুশি তিনিও। আমি আশা করি যে তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সের, রাজনীতিতে, এবং তার পরিচয় তার দেওয়ার প্রয়োজন হয় না। সবার কাছে দোয়া চাই সে যেন তার কাজ সততা নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই জানি ভিক্টরি হয়। এবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। টিউলিপ ছাড়াও লেবার পার্টি থেকে জয় পেয়েছেন আরো কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সুধীর সমাবেশে। সাজ রব, অপেক্ষায় উচ্ছ্বসিত মানুষ। এবং যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় লেবার পার্টি, চতুর্থবারের মতো বিজয়ী টিউলিপ সিদ্দিক। বিধ্বস্ত কনজারভেটিভ পার্টি। স্টারমার্কে অভিনন্দন সুনাকের। এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে যুক্ত হবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। রাব্বি, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।